উড়িষ্যা মানে শুধুই পুরী কিংবা চাঁদিপুর নয়, চেনা ছকে বাঁধা এই জায়গাগুলোর বাইরেও উড়িষ্যাতে রয়েছে আরো বেশ কিছু এমন সমুদ্র সৈকত যেগুলো মানুষের কাছে স্বল্প পরিচিত, কিন্তু তার সৌন্দর্য অপার। এমনই অফবিট আর নীল জলরাশির টানে আমরা আবারও ছুটে গিয়েছিলাম নতুন এক গন্তব্যে। চলুন আজ আপনাদের শোনাবো কলকাতা থেকে মাত্র 9 ঘন্টার দূরত্বে অবস্থিত সেই জায়গারই গল্প। আমরা যাত্রা শুরু করলাম খড়গপুরের হিজলি স্টেশন থেকে। নমস্কার, বহিমিয়ান স্টোরিজের নতুন একটি অধ্যায়ে সকলকে স্বাগত। এখন আমরা রয়েছি হিজলি স্টেশনে। আজকে আমরা কোথায় যাচ্ছি সেটা একটু সাসপেন্স থাক, তুমি কি বলে দেবে? না, একটু সাসপেন্স থাক। আমরা এখান থেকে আপাতত কটকের ট্রেন ধরবো, মানে একদম উঠলো বাই তো কটক যাই টাইপের। সেটি আমরা আলোচনা করছিলাম যে আজকে মানে এই যে প্রবাদটা সেটা আমাদের জন্য পারফেক্ট, কারণ সত্যি মানে ওই হঠাৎ করে কোথাও একটা যাওয়ার প্ল্যান হয়েছে এবং সেটা কটকে, এবং কটক থেকে কোথায় যাচ্ছি সেটা থাকছে এই ভিডিওতে। তার জন্য কিন্তু গোটা ভিডিওটা দেখতে হবে, দেখতে থাকুন। মহানদীর তীরে অবস্থিত এই শহরটিতে পৌঁছতে গেলে আপনারা কিভাবে যাবেন, কোথায় থাকবেন এবং কিভাবেই বা ঘুরবেন, সেই সবকিছুই থাকছে এই ভিডিওতে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আবারও বলি, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার মতামত। আর সেই সঙ্গে নতুন দর্শকদের কাছে অনুরোধ রইল, পরবর্তী সকল ভিডিওর নোটিফিকেশন পেতে এখনই ঝটপট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আমরা হিজলি থেকে সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেসে কটকে যাব। আমাদের ট্রেনের নির্ধারিত সময় সকাল 6:25। এছাড়াও আপনারা যারা কলকাতা থেকে কটকে যাবেন সেক্ষেত্রে হাওড়া, শালিমার কিংবা সাঁতরাগাছি স্টেশন থেকে রাতের বা ভোরের ট্রেন ধরে পৌঁছে যেতে পারেন কটকে। নির্ধারিত সময় থেকে প্রায় 1 ঘন্টা দেরিতে এসে পৌঁছলো আমাদের ট্রেন। আমরা ইতিমধ্যে ট্রেনে উঠে বসেছি। আমরা এখন অলরেডি বালেশ্বর স্টেশন পেরিয়ে গেছি। আমরা কোথায় যাচ্ছি সেটা আপনাদের বলেছিলাম যে সাসপেন্স থাক। যাই হোক, কোথায় যাচ্ছি বলো আজকে? আমরা যাচ্ছি পারাদ্বীপ। পারাদ্বীপ বন্দর শহর হিসেবে বেশ পরিচিত, তবে পারাদ্বীপে কিন্তু সি বিচ কিরকম সেটা আপনারা অনেকেই জানেন না। এছাড়াও পারাদ্বীপে অনেক কিছুই দেখার জিনিস আছে, সেই সবটাই কিন্তু এবার আমরা এক্সপ্লোর করতে যাচ্ছি। পারাদ্বীপের আশেপাশে যে বিচগুলো আছে, মহানদীর মোহনা এবং সেই সঙ্গে যে ভিতরকণিকাটা আমরা চেষ্টা করবো যাওয়ার, এবং মানে আমরা এইগুলো এক্সপ্লোর করবো যেগুলো একদম সম্পূর্ণ অফবিট কিন্তু খুব সুন্দর জায়গা, সেগুলো কিন্তু আপনাদের কাছে একটা গন্তব্য হয়ে উঠতে পারে। একদম। তবে আমাদের ট্রেন কিন্তু যথেষ্ট লেট, মানে 1 ঘন্টার বেশি লেট। আমরা যখন হিজলি থেকে ট্রেনে উঠেছি তখনই প্রায় 1 ঘন্টা লেট ছিল। তারপরে মানে আরো লেট পড়ছে ট্রেন। এবার দেখা যাক কটায় পৌঁছাই। আমাদের কটকে ঢোকার সময় ছিল 11টা, এখন অলরেডি 10টা বাজে। এখন আমরা ভদ্রকই পৌঁছইনি, দেখা যাক কটায় ঢুকি আমরা। একদমই দক্ষিণ পূর্ব রেলের এই জিনিসটা তো একটা বিশেষ বৈশিষ্ট্য যে দক্ষিণ পূর্ব রেলের ট্রেন সবসময় প্রায় লেট করে, আর সুপারফাস্ট ট্রেন যেন কখনো কখনো সুপার স্লো ট্রেন হয়ে যায়। তো সেরকমই সুপার স্লো ট্রেনে আমরা যাচ্ছি এখন, তার নাম হচ্ছে সম্পর্ক ক্রান্তি। তো সেই সুপার স্লো ট্রেনে করে আমরা যাচ্ছি এখন পারাদ্বীপে। উড়িষ্যার জগৎসিংহপুর জেলায় মহানদীর তীরে অবস্থিত পারাদ্বীপ মূলত একটি বন্দর নগরী। আমরা এসে পৌঁছলাম সৌর স্টেশনে। এখান থেকে কটক পৌঁছতে আরো 2.5 ঘন্টা মতো সময় লাগবে। তবে
ট্রেন যেভাবে চলছে তাতে সময় অনেকটাই বেশি লাগবে বলে মনে হচ্ছে। দেখতে দেখতে আমরা ব্রাহ্মণী নদী পেরিয়ে গেলাম। এখনো বেশ কিছুটা পথ পাড়ি দিতে হবে আমাদের। আরো 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবে কটকে পৌঁছতে। আর এই হলো মহানদী। এই নদীর তীরেই রয়েছে কটক শহর। এটি পূর্ব মধ্য ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ এবং দীর্ঘতম নদী। অবশেষে আমরা এসে পৌঁছলাম কটক স্টেশনে। আমরা এসে পৌঁছেছি কটক স্টেশনে। এখান থেকে আমরা যাব পারাদ্বীপে। আমাদের পৌঁছানোর কথা ছিল 11টার সময়, কিন্তু ট্রেন এসে পৌঁছেছে প্রায় 12:30। হ্যাঁ, প্রায় 1.5 ঘন্টা পরে। যাই হোক, সাউথ ইস্টার্ন রেলে এরকম লেট তো চলতেই থাকে। তো আমাদের একটা মেমু ট্রেন ছিল, সেটা ধরে আমরা পারাদ্বীপ যেতাম। তো এখন আর সেটা পাবো না, এখন দেখি বাসে করে যাওয়া যায় কিনা। একটা একদমই অফবিট জায়গা, একদম অফবিট সি বিচ, যেটা বন্দর শহর হিসেবে খ্যাত। সেখানে ভ্রমণ করতে কেমন লাগে সেটা আপনাদের বলবো। স্টেশনটা ভীষণই সাজানো গোছানো। চলুন আপনাদেরকেও একবার দেখাই স্টেশনটা। স্টেশনের বাইরে রয়েছে অটো স্ট্যান্ড। সেখান থেকে শেয়ার অটো ধরে আমরা এখন চলেছি কটকের বাস স্ট্যান্ডে। সেখান থেকে বাস ধরে আমরা চলে যাব আমাদের আজকের গন্তব্য পারাদ্বীপে। কটক স্টেশন থেকে কটক বাস স্ট্যান্ডে যেতে অটোয় ভাড়া লাগলো 20 টাকা। দেখতে দেখতেই মিনিট 15-র মধ্যেই আমরা এসে পৌঁছলাম কটক বাস টার্মিনাসে। ভীষণই সাজানো গোছানো বাস টার্মিনাসটি। এর নাম কটক নেতাজি বাস টার্মিনাস।
এবার চলুন আপনাদেরকে ভেতরটা দেখাই। এদিকে দেখুন রয়েছে টিকিট কাউন্টার, আপনারা এখান থেকেও টিকিট কাটতে পারেন, আবার বাসে উঠেও টিকিট কাটার সুবিধা রয়েছে। এখন আমরা কটকের বাস টার্মিনাস থেকে বাস ধরে চলেছি পারাদ্বীপের উদ্দেশ্যে। মাত্র 150 টাকা ভাড়া, পুরো এসি বাস, একদম দুর্দান্ত বাস। এবং বাস টার্মিনাসটার নাম হচ্ছে নেতাজির নাম। আরেকটা বড় ইন্টারেস্টিং ব্যাপার হলো বাস টার্মিনাসটা একদম এয়ারপোর্টের মতো। মানে আমি দেশের যে কটি রাজ্যে ঘুরেছি এত সুন্দর বাস টার্মিনাস কখনো দেখিনি। এবং সেখানে সমস্ত কিছু ব্যবস্থা রয়েছে। আমরা দেখলাম সমস্ত কিছু। এক জায়গায় 5 টাকায় মাছ ভাত খাওয়ার ব্যবস্থা রয়েছে। এছাড়াও মানে পরপর দোকান রয়েছে। মানে এইরকম বাস স্ট্যান্ড আমি অন্তত জীবনে দেখিনি কখনো। একদমই তাই, মানে বেশ ভালো ব্যবস্থাপনা। যে আমরা ট্রেন থেকে নেমে বাসে উঠলাম, প্রতিটা জায়গায় হয় যে ট্রেনের ব্যবস্থাপনা ভালো হয়, কিন্তু এখানে দেখলাম বাসের ব্যবস্থাপনা দুর্দান্ত। এবং আমাদের ঘন্টা দেড়েক প্রায় সময় লাগবে পারাদ্বীপ পৌঁছতে। পারাদ্বীপ পৌঁছে আজকে আমরা পারাদ্বীপের আশপাশের জায়গাগুলো দেখবো। লাইট হাউস রয়েছে, আরও বেশ কিছু জায়গা রয়েছে। তো বাকিটা কালকে কোথায় যাব দেখি। কালকে দুটো জায়গায় আমাদের প্ল্যান আছে, একটা হচ্ছে ভিতরকনিকা বা পুরী। পুরী না যাওয়ার চান্সই বেশি। আবার সেটা সময় এবং সবকিছুর উপর ডিপেন্ড করছে। সবটাই একদম একদমই মানে আমাদের শরীর কতটা পারমিট করছে এতটা একদম। দৌড়ঝাঁপ করতে, মানে সেটা সক্ষম কিনা আমাদের শরীর, সবকিছু দেখে আমরা প্ল্যান মানে সকালবেলা ডিসাইড করবো আর কি। আর শেষ দিন আমরা যাব হচ্ছে মহানদীর মোহনায়। তো মহানদীর মোহনাটাও খুব সুন্দর। মহানদী যেখানে বঙ্গোপসাগরে পড়েছে সেই জায়গাটাও আমরা যাব শেষ দিন। তো দেখাবো আপনাদের, প্রত্যেকটা জুড়ে থাকুন। অনেকদিন পর আমাদের নতুন ব্লগ আসছে। আমরা নতুন রূপে মানে বুঝতেই একদম। পারছি নতুন রূপে আমরা নতুন করে ভিডিও আনছি, বেশ কিছুদিন গ্যাপ গিয়েছে। তো মানে আমাদের মধ্যে কোনো চেঞ্জ দেখতে পাচ্ছেন কি আপনারা? হ্যাঁ, জানাবেন কিন্তু। অবশ্যই জানাবেন। আর কেমন লাগছে আমাদের ব্লগগুলো সেটাও জানাবেন। নতুন ব্লগ কি কি কোন কোন জায়গায় আপনারা চান আমরা ঘুরে আসি সেটাও আপনারা বলতে পারেন, তাহলে ভালো লাগবে। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে অবশেষে আমরা এসে পৌঁছলাম পারাদ্বীপে। বাস স্ট্যান্ড সামনে আমরা এখানে নেমেছি, আর ওই পাশে হচ্ছে স্টেশন। চলুন এবার হোটেলে যাওয়া যাক। এই হচ্ছে সন্তোষ প্লাজা, খুবই জমজমাট এলাকা, সামনে বাজারও রয়েছে। এই হচ্ছে আমাদের ঘর, এটা টুইন বেডরুম। এই পাশে রয়েছে বাথরুম, মোটামুটি পরিষ্কার। এ পাশে রয়েছে একটা ওয়ার্ড্রপ, টিভি রয়েছে, রয়েছে চেয়ার টেবিল। একদিনের জন্য এই রুমের ভাড়া 1600 টাকা। সি বিচের কাছে আপনি অনেক হোটেল পেয়ে যাবেন, তবে সেখানের ভাড়া তুলনামূলক বেশি। আপনারা অনলাইনে যে কোনো হোটেল বুকিং সাইট থেকে এই হোটেলগুলি বুক করতে পারেন। রয়েছে মেফেয়ার বে রিসর্ট, এছাড়াও এম্পায়ার্স হোটেল পারাদ্বীপ, রয়েছে হোটেল গোল্ডেন অ্যাঙ্কার। টুকটাক খাওয়া দাওয়া সেরে এবার আমরা চললাম পারাদ্বীপের সি বিচের উদ্দেশ্যে। আমাদের হোটেল থেকে সি বিচের দূরত্ব 2 কিলোমিটার মতো।
কিন্তু এতটা পরিশ্রম করে এসে এই পথটুকু আমাদের হেঁটে যাওয়ার মতো অবস্থা ছিল না। তাই হোটেলের সামনে থেকেই আমরা একটা অটো নিয়ে এখন সি বিচের দিকে যাচ্ছি। রিজার্ভ অটোর জন্য ভাড়া পড়েছিল 100 টাকা। ভীষণ সাজানো গোছানো দিগন্ত বিস্তৃত বেলাভূমি, আর সেই সব দেখতে দেখতেই আমরা এখন এগিয়ে চলেছি সমুদ্রের দিকে। দূর থেকেই দেখা যাচ্ছে নীল জলরাশি। বিকেলবেলায় প্রচুর মানুষ জড়ো হয়েছেন এই সমুদ্র সৈকতে। এখন বিকেল, মানে আমরা দুপুরবেলা ভেবেছিলাম আসবো, দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে। এখন আমরা এসে পৌঁছেছি পারাদ্বীপ বিচে। এখানে বাস অনেকটাই আসতে চলে, মানে আমরা যেটা এক্সপেক্ট করেছিলাম যে আমরা মোটামুটি 2টো নাগাদ পৌঁছে যাব, 2টো থেকে 2:30 নাগাদ পৌঁছে যাব, সেখানে আমরা এসে পৌঁছেছি 4:30 নাগাদ। হ্যাঁ, মানে যেমন রাস্তা ভালো সেই তুলনায় বাস অনেক আসতে চলে। তো খাওয়া দাওয়া করে আমরা এখন বিচে এসেছি, এবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি। চলুন আপনাদেরকে দেখাই বিচটা। আর এই পাশে দেখুন একদল মানুষ পুরো উৎসবের মেজাজে রয়েছেন। কি হচ্ছে সেটা ঠিক বুঝতে পারলাম না, তবে তাদের এই শোভাযাত্রা দেখে বেশ ভালোই লাগলো। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে অবশেষে আমরা চলে এসেছি সমুদ্রের কাছে। নীল জলরাশি আর তার সঙ্গে বিশাল বিশাল ঢেউ। বঙ্গোপসাগরের জল যে এতটা নীল হতে পারে সেটা সত্যি আমার আগে জানা ছিল না। বঙ্গোপসাগরের এই সৌন্দর্য আর তার সঙ্গে রয়েছে উত্তাল ঢেউ দেখে সত্যি মুগ্ধ হলাম। বিকেলে সি বিচে বিভিন্ন ধরনের অ্যামিউজমেন্টের ব্যবস্থা রয়েছে। রয়েছে এটিভি রাইডের ব্যবস্থা, এছাড়াও উটের পিঠে চড়তে পারেন। বিভিন্ন ধরনের খাবার দাবারের স্টল রয়েছে এখানে। ধীরে ধীরে আলো কমে আসছে, তবে সি বিচে যেহেতু যথেষ্ট পরিমাণে আলোর ব্যবস্থা রয়েছে তাই সমুদ্রের পাড়ে বসে থাকতে কিন্তু ভালোই লাগছে। এইভাবে বসে থাকতে থাকতেই কখন যে অনেকটা রাত হয়ে গিয়েছে তা বুঝতে পারিনি। চলুন এবার হোটেলে ফেরার পালা। ফিরতি পথে দেখলাম পারাদ্বীপ সমুদ্র সৈকতে প্রবেশের যে দ্বারটি সেটা কিন্তু অপূর্ব লাগছে। এখন যেহেতু আলো দিয়ে সাজানো হয়েছে চারিদিকটা ভীষণ সুন্দর লাগছে। রাত অনেকটা গড়ালেও এখনো কিন্তু অনেক মানুষ ভিড় করেছেন এই সমুদ্র সৈকতে। সি বিচের উল্টো দিকেই রয়েছে পারাদ্বীপের লাইট হাউস। সকাল 10টা থেকে বিকেল 6টা পর্যন্ত খোলা থাকে এই লাইট হাউস। আজ আপনাদের লাইট হাউস দেখানোর সুযোগ হলো না, চেষ্টা করব আগামীকাল সকালে যদি যাওয়া যায় সেখানে।
সি বিচের কাছ থেকেই ফের একটি অটো ধরে আমরা ফিরে এলাম হোটেলে। পরের দিন ভোর 5:30 নাগাদ আমরা ফের বেরিয়ে পড়লাম। গত রাতে আমরা যে অটোতে হোটেলে ফিরেছিলাম সেই অটো চালকের সঙ্গে আমাদের কথা হয়েছিল পরের দিন সকালবেলায় ঘোরার। কথা মতোই দাদা সকাল সকাল চলে এসেছেন। এখন অটোয় চেপে চলেছি আমরা পারাদ্বীপে সাইট সিইং করতে। আমাদের প্রথম গন্তব্য মহানদীর মোহনা। ভোর ভোর কুয়াশা মাখা রাস্তা ধরে এখন আমরা এগিয়ে চলেছি সেই দিকেই। রাস্তায় যেতে যেতে চোখে পড়লো একটি ছোট্ট নদী। আমাদের অটো চালক জানালেন এখানে সম্প্রতি কুমির ছাড়া হয়েছে। রাস্তায় যাচ্ছিলাম, হঠাৎই আমাদের অটো চালক দাদা বললেন, চলুন আপনাদের একটা জায়গা থেকে ঘুরিয়ে আনি। কোনো কথা না বলে আমরাও তার পিছু নিলাম। কিছুটা এগিয়ে দেখলাম সামনে রয়েছে একটা মন্দির, আর সেই মন্দিরের সামনে রয়েছে এক দেবী মূর্তি। ইনি কোন দেবী তা ঠিক স্পষ্ট নয় আমার কাছে, তবে স্থানীয় মানুষ এবং আমাদের যে অটো চালক দাদা ছিলেন উনি জানালেন যে ইনি হচ্ছেন বনদেবী। এখানকার মানুষ এনাকে বনদেবী রূপে পুজো করে। এটাও জানালেন যে এই জঙ্গলের মধ্যে কয়েক ঘর পরিবারের বাস, তারাই কিন্তু এই মন্দিরের রক্ষণাবেক্ষণ করে থাকেন। মন্দিরের ভিতরে ঢুকে দেখলাম সেখানে ভোরের পুজো আর্চা চলছে। এখানে কিছুটা সময় কাটিয়ে আমরা ফের অটোতে উঠে বসলাম। পুরো ঘন জঙ্গল, আর তার মাঝখান দিয়ে চলে গিয়েছে সুন্দর একটা রাস্তা। এই রাস্তাটি কিন্তু ফটো এবং ভিডিওগ্রাফির জন্য আদর্শ। দেখতে দেখতেই আমরা এসে পৌঁছলাম মহানদীর মোহনায়। এখানে মহানদী বঙ্গোপসাগরের সঙ্গে মিশেছে। আমরা এখন রয়েছি মহানদীর মোহনায়। আমার পিছনের দিকে এইখানে মহানদী, আর সামনের দিকে হচ্ছে বঙ্গোপসাগর, আর তার মাঝখানে একটা অংশ রয়েছে একটা চর মতো, যেখানে আমরা মহানদীর ঠিক আমাদের পিছন দিকটাও মহানদী রয়েছে, আবার সামনের দিকেও কিছুটা মহানদী রয়েছে, অর্থাৎ মহানদীর ঠিক মাঝপথে কিছুটা আসা যায়। আর একদম ভোরবেলা, এখন বাজে 7:10, তো প্রচুর মানুষ, প্রচুর মৎস্যজীবী মাছ ধরতে বেরিয়েছে। তো এখানকার নৌকার ধাঁচটা অন্যরকম। আরেকটা বড় ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আমাদের পশ্চিম বাংলায় যখন গঙ্গার মোহনায় বদ্বীপ গড়ে উঠেছে, মহানদীর মোহনায় কিন্তু বদ্বীপ সেরকম নেই। আর নদী এখানে বেশ চওড়া, কুয়াশায় ওপারটা অতটা ভালোভাবে দেখা যাচ্ছে না। আর সামনে হচ্ছে আমাদের বঙ্গোপসাগর, আর পিছনে খানিকটা জায়গা জুড়ে কিন্তু ম্যানগ্রোভ ফরেস্ট রয়েছে। তো পারাদ্বীপ বন্দরে সাধারণ মানুষ জানেন এটাকে সম্পূর্ণ বাণিজ্যিক এলাকা হিসেবে। তো পারাদ্বীপ কিন্তু আপনারা একদিনের জন্য ভালোভাবে ঘুরতে পারেন, আপনাদের কিন্তু বেশ কিছু জায়গা বেশ ভালো লাগবে। এরকম আরো অনেক ভিডিওর নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। পিছনে ছুটে চলেছে মৎস্যজীবীদের নৌকা, প্রবল ব্যস্ততা মাছ ধরার। এই চেনা চিত্র আমরা সুন্দরবনে দেখি,
কিন্তু এখন এই চিত্র মহানদী এবং বঙ্গোপসাগরের সঙ্গমে। মোহনা, পারাদ্বীপ যারা ঘুরতে আসবেন তারা কিন্তু এই পারাদ্বীপের কাছের এই মহানদীর মোহনাটা একদম মিস করবেন না। পারাদ্বীপ বাণিজ্যিক শহর, কিন্তু বেশ কিছু ঘোরার জায়গা এখানে রয়েছে। একদিনের জন্য এখানে ঘুরতে আসার জন্য খুব ভালো একটা ডেস্টিনেশন হতে পারে আপনাদের পারাদ্বীপ। এই যে পিছন দিকটা দেখছেন, এই পিছন দিকটা কিন্তু বঙ্গোপসাগর, আর ওই দিকটা হচ্ছে পারাদ্বীপ বন্দর। পারাদ্বীপ বন্দরে আজকে আমরা আবার ওই পথে যাব। কালকে আমরা ওই দিকটাই ছিলাম, আজকে আমরা আবার ওই পথে যাব। আর এই সমুদ্র কিন্তু এইখানে পড়ছে, সমুদ্রের সৈকতটা কিন্তু সম্পূর্ণ পাথুরে, এইখানে এসে সমুদ্র আঘাত করছে বারবার, তাই শব্দ আসছে। আর এদিকটা আমার সামনে কিন্তু নেহেরু গেস্ট হাউস, জওহরলাল নেহেরু এখানে ছিলেন, সেই গেস্ট হাউস এখনো রয়ে গেছে এবং সেখানে নেতামন্ত্রীরা আসেন, ভিভিআইপি লোকেরা এখানে থাকেন। মোহনায় বেশ কিছুটা সময় কাটিয়ে এবার আমরা চলে এলাম পারাদ্বীপে ফিশিং হারবারে। এই হচ্ছে পারাদ্বীপ ফিশিং হারবার বা মৎস্য বন্দর। আমাদের বাংলাতেও বেশ কিছু মৎস্য বন্দর রয়েছে, তো এখানেও একটা মৎস্য বন্দর, পারাদ্বীপ মৎস্য বন্দর। পারাদ্বীপের অন্যতম একটা দ্রষ্টব্য স্থান পারাদ্বীপ মৎস্য বন্দর। এখানে যেতে গেলে আপনাদের 5 টাকা করে টিকিট করতে হয়, আর অটো হচ্ছে 15 টাকা। এখানে ঢুকতেই চোখে পড়ল প্রচুর প্রচুর ট্রলার সার দিয়ে দাঁড়িয়ে রয়েছে। কোথাও আবার মাছ নামানো হচ্ছে ট্রলার থেকে, ফলে মহা ব্যস্ততা। মহানদীর মোহনায় আপনাদের যেসব ট্রলারগুলো দেখাচ্ছিলাম সেগুলি কিন্তু এই মৎস্য বন্দরে আসে এবং সেখান থেকে মাছ চলে যায় দেশ সহ বিদেশেরও বিভিন্ন বাজারে। পারাদ্বীপে অনেক জায়গা ঘোরা রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে এই পারাদ্বীপের মৎস্য বন্দর। মৎস্যজীবীরা এখানে তৈরি হচ্ছেন যাত্রার জন্য। এই হচ্ছে মৎস্য বন্দর, প্রচুর ট্রলার দাঁড়িয়ে রয়েছে। সুন্দরবনেও প্রচুর মৎস্য বন্দর রয়েছে আমাদের ওখানে, সাগরদ্বীপেও মৎস্য বন্দর রয়েছে। এটা হচ্ছে পারাদ্বীপের মৎস্য বন্দর। চলুন এবার এখান থেকে আমরা চলে যাব আমাদের পরবর্তী গন্তব্য পারাদ্বীপ জগন্নাথ মন্দিরে। গোটা উড়িষ্যা জুড়ে কিন্তু জগন্নাথ দেবের পূজা হয়। এখন আমরা রয়েছি পারাদ্বীপের জগন্নাথ মন্দিরে, চলুন দেখি ভেতরটা যাওয়া যাক। এই মন্দির চত্বরে রয়েছে অনেক দেবদেবীর মন্দির। চলুন আপনাদের এক এক করে সেই সব দেখাবো।
সামনের এই বিশাল চূড়া বিশিষ্ট মন্দিরটি জগন্নাথ মন্দির। এই মন্দির দিয়েই আমরা দর্শন শুরু করলাম। এই দেখুন জগন্নাথ, বলরাম, সুভদ্রার মূর্তি। এখানে পাশাপাশি দুটি মন্দির রয়েছে। বাঁদিকে রয়েছে ভুবনেশ্বরী দেবীর মন্দির আর ডান দিকে রয়েছে সন্তোষী দেবীর মন্দির। আর এই পাশে রয়েছে মা বিমলার মন্দির। এই প্রতিটি মন্দিরই উড়িষ্যার বিখ্যাত দেউল স্থাপত্য রীতিতে তৈরি। ইনি হলেন মা বিমলা। এখানে রয়েছে কৃষ্ণ আর কল্কি অবতারের বিগ্রহ। এছাড়াও এখানে আরো বেশ কিছু মন্দির রয়েছে। জগন্নাথ মন্দির থেকে আমরা এবার চলে এলাম পারাদ্বীপের সি বিচের কাছে। এই পারাদ্বীপ সমুদ্র সৈকতের রাতের সৌন্দর্য তো আপনাদের কালই দেখিয়েছি। এবার চলুন আপনাদের দেখাবো এই সমুদ্র সৈকত সকালে ঠিক কেমন লাগে। যেহেতু পারাদ্বীপ পর্যটনের দিক থেকে এখনো পর্যন্ত অতটা জনপ্রিয় নয়, তাই সকালে কিন্তু সমুদ্র সৈকতে পর্যটকদের তেমন ভিড় চোখে পড়ছে না। কিছুক্ষণ সমুদ্রের ঢেউয়ের আনাগোনা উপভোগ করে এখন আমরা চললাম পরবর্তী গন্তব্যে। আমার পেছনে হচ্ছে পারাদ্বীপ মেরিন অ্যাকোয়ারিয়াম। এখন আমরা ভেতরে যাব, কি কি মাছ এবং আর কি কি জিনিস রয়েছে সবকিছু দেখাবো আপনাদের। চলুন ভেতরে ঢোকা যাক। 5 বছরের নিচে বাচ্চাদের 3 টাকা, 5 বছরের থেকে 12 বছরের জন্য 6 টাকা, অ্যাডাল্টদের 20 টাকা। আপনি যদি স্টিল ক্যামেরায় ভিডিও বা ফটো তুলতে চান সেক্ষেত্রে লাগবে 30 টাকা। এছাড়া ভিডিওর জন্য 70 টাকা। আরো বিভিন্ন দাম এখানে লেখা আছে। মেরিন অ্যাকোয়ারিয়ামে বিভিন্ন ধরনের মাছ, কচ্ছপ সহ অনেক জিনিস রয়েছে। যারা বাড়িতে মাছ পোষেন তারা কিন্তু অনেকেই এই মাছগুলির সঙ্গে পরিচিত।
পরবর্তী গন্তব্য পারাদ্বীপ বন্দর। বন্দরের ভিতরে এখন ঢোকা যায় না, তাই বাইরে থেকেই আমরা এই সুবিশাল জাহাজগুলো দেখছিলাম। এখানে কিন্তু ছবি তোলা মানা, তবে আমরা পোর্ট অথরিটির কাছ থেকে অনুমতি নিয়ে এই ভিডিওগ্রাফি করেছি। পেছনে পারাদ্বীপ বন্দর, ভেতরে এখন ঢোকা নিষিদ্ধ। আগে ঢোকা যেত, পরবর্তীকালে এই বন্দরটা হচ্ছে বেসরকারি হাতে চলে যাওয়ার ফলে এখানে এখন ঢোকা যায় না। হ্যাঁ, অনেক নিয়ম বদলেছে। তো কিছু একটি জাহাজও দাঁড়িয়ে রয়েছে, আরো বেশ কিছু জাহাজ আছে, আমরা একটা ভিডিও করেছি। আর পারাদ্বীপ বন্দর অন্যতম সবচেয়ে বৃহত্তর বন্দরের মধ্যে একটি দেশে যেগুলি রয়েছে। তো এই পারাদ্বীপ বন্দরের অন্যতম যে প্রধান আকর্ষণ বন্দরটি এখন বন্ধ। তো এটা দেখে একটু মন খারাপ হয়ে গেল, আমাদের ঢোকা যাবে না বলে। তো অন্যান্য যেটুকু জিনিসগুলো বাইরে থেকে দেখেছি বেশ ভালোই লেগেছে, অন্যান্য জিনিসগুলো আমরা দেখেছি, সবটাই আপনারা দেখাবো। বন্দর থেকে চলে এলাম সরলা মন্দিরে। মন্দিরে প্রবেশ করতেই সামনে চোখ গেল মা দুর্গার মূর্তির দিকে। সেটা দেখতে দেখতেই মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। এই মন্দিরটিও দেউল স্থাপত্য রীতিতে তৈরি। সরলা দেবীর মন্দির ছাড়াও এখানে রয়েছে আরো বেশ কয়েকটি মন্দির, যার মধ্যে রয়েছে শিব মন্দির। শিবরাত্রি উপলক্ষে কিন্তু এখানে প্রচুর মানুষ ভিড় করেছেন। আর এই মন্দির দেখেই শেষ হলো আমাদের পারাদ্বীপ ভ্রমণ। এবার বাড়ি ফেরার পালা। দুদিনের ছুটিতে চট করে ঘুরে আসার জন্য পারাদ্বীপ কিন্তু আদর্শ জায়গা, তাই দেরি না করে সামনের ছুটিতে ঘুরে আসতে পারেন পারাদ্বীপ থেকে। আমাদের আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না, আর ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবেন। আর নতুন দর্শকেরা পরের ভিডিওর আপডেট পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন।